তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টা শুরু করব, অর্থাৎ 12 অধ্যায়। এখান থেকে আমরা জেনে নিই প্রথমে কত নম্বর তোমাদের পরীক্ষায় পড়বে। তো এখান থেকে তোমাদের কতগুলো উপপাদ্য আছে। উপপাদ্য হচ্ছে 23, দেখতে পাচ্ছ এই উপপাদ্যটা হচ্ছে 23। তারপরে উপপাদ্য হচ্ছে 24, উপপাদ্য হচ্ছে 25, উপপাদ্য 26। এই চারটে উপপাদ্য থেকে পরীক্ষা তোমাদের একটা 100% আসবেই। ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য চারটে আছে, এখানে চারটে উপপাদ্যর মধ্যে পরীক্ষায় একটা আসবে, তাহলে 4 নম্বর। একটা এইখান থেকে একটা তোমার প্রয়োগ আসবে, সেটা কোষে দেখি 12 থেকে হতে পারে, অথবা এখানে যেগুলো করে দেওয়া আছে তোমাদের প্রয়োগগুলো, এগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো, 13, তারপরে হচ্ছে 15, এগুলো প্রয়োগগুলো, প্রয়োগ 11, প্রয়োগ 14, তারপরে প্রয়োগ 9, প্রয়োগ 8। এই 8 নম্বর প্রয়োগটা অনেক পরীক্ষা দিয়ে এসেছে। তারপরে প্রয়োগ 5 খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 6 এটাও খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 7 এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রয়োগগুলো আর অনুশীলনী যে 12 কোষে দেখি যে 12, এইগুলো করলেই আমরা পরীক্ষায় এখান থেকে, আর এখান থেকে যে 21 এবং 22 এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা একটা 2 নম্বর, এখান থেকে একটা 1 নম্বর, এখান থেকে একটা 2 নম্বর, তাহলে 1 আর 2 এ 3, এখান থেকে একটা 3, 6 আর একটা উপপাদ্য 4, অর্থাৎ 10 নম্বর এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে তোমাদের পরীক্ষায় পড়বে। তাহলে আমরা আগে এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো করার আগে এখান থেকে আমাদের কিছু প্রাথমিক জ্ঞান সংগ্রহ করতে হবে, তবে আমরা ওই অঙ্কগুলো করতে পারবো বা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে সমস্ত জ্ঞানগুলো দরকার সেইগুলো আমরা একটু একটু করে সংগ্রহ করি। প্রথমে দেখো যে উপপাদ্য 4টে দেওয়া আছে, এই উপপাদ্য 4টে থেকে আমাদের যে সমস্ত গুলো দরকার সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো উপপাদ্য 23-এ কি বলেছে, যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তাহলে একই ভূমি আর একই সমান্তরাল যুগল, এটা আমরা আগে জেনে নিই। তাহলে ধরো আমি এখানে একটা ভূমি অঙ্কন করলাম, এটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে একই সমান্তরাল যুগল, তার মানে এইটা আর এইটা সমান্তরাল যুগল। এবার আমরা কি করব, এটার সাথে এটা যোগ করলাম আর এটার সাথে এটা যোগ করলাম। এবার এইটার সমান্তরাল করে এখানে একটা সমান্তরাল সরলরেখা আমরা অঙ্কন করলাম, আর এইটার সমান্তরাল করে আমরা এখানে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে এটা দেখো, এবার এ বি সি ডি, দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক হয়ে গেল, আর এ বি ডি ই এটা একটা সামান্তরিক হয়ে গেল। তাহলে এই সামান্তরিকের একই ভূমিকে আছে এ বি, আর একই সমান্তরাল যুগল এ বি, আর এটাকে এ বি সি ডি, আর এটা হচ্ছে ই এফ, নামটা একটু ভুল হয়ে গেছিল, এটা হচ্ছে ই এফ। তাহলে এ বি সি ডি আর এ বি ই এফ এই দুটো সামান্তরিক, একই ভূমি হচ্ছে এ বি আর একই সমান্তরাল যুগল ডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের এরা কি বলেছে, যে এদের ক্ষেত্রফল সমান, তার মানে সামান্তরিক এ বি সি ডি সমান সামান্তরিক এ বি ই এফ। অর্থাৎ কি কি শর্তটা দেওয়া আছে, ভূমি একই হতে হবে, ভূমি এ বি হচ্ছে একই ভূমি এ বি, আর কি শর্ত, এ বি ও ডি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যুগল মানে দুটো, এ বি আর ডি দুটো, সেই জন্য এটাকে যুগল বলছে। তাহলে এ বি আর ডি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এইটা যদি হয় তাহলে আমাদের এই সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান হবে।
এটা গেল তোমার উপপাদ্য 23। উপপাদ্য এটা তোমরা একটু বইয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি 24 উপপাদ্যটা। দেখো 24 উপপাদ্য কি বলেছে, বলেছে যে একটা, তাহলে এটা হচ্ছে উপপাদ্য 23। আচ্ছা, এরপরে হচ্ছে উপপাদ্য 24। উপপাদ্য 24 এটা কি বলেছে দেখো, বলেছে যে একটা ত্রিভুজ, বলছে ত্রিভুজ আর কোনো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে কি বলেছে, একটা ত্রিভুজ, তাহলে আমি প্রথমে আগে একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এ একটা ত্রিভুজ। আর কি বলেছে, কোন সামান্তরিক, তাহলে সামান্তরিকটা আমরা অঙ্কন করছি। দেখো এটা হচ্ছে সামান্তরিকটা অঙ্কন করছি, এটা হচ্ছে সামান্তরিক। তাহলে এ বি সি এটা হচ্ছে ত্রিভুজ, আর এ বি ডি ই এটা হচ্ছে একটা সামান্তরিক। এদের একই ভূমি দেখতে পাচ্ছ এ বি, আর একই সমান্তরাল যুগল এ বি আর ডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি বলেছে যে ত্রিভুজ এ বি সি সমান হবে হাফ সামান্তরিক এ বি ডি ই। এটা গেল তোমাদের কি বললাম, উপপাদ্য 24। এ বি সি হলো একটা ত্রিভুজ, আর এ বি ডি ই এটা একটা হলো সামান্তরিক। এদের একই ভূমি যদি এ বি হয়, আর একই সমান্তরাল যুগল যদি এ বি এবং ডি এর মধ্যে অবস্থিত হয়, অর্থাৎ সি বিন্দুটা কিন্তু ডি এর উপর অবস্থিত হতে হবে। যদি তা না হয়, এখানে হয় বা এখানে হয় বা এখানে হয়, তাহলে কিন্তু এটা হবে না। সেই জন্য সি বিন্দুটা অতি অবশ্যই ডির বাহুর উপরে অবশ্যই অবস্থিত হতে হবে। আচ্ছা, এবার উপপাদ্য আমরা 25-এ কি বলেছে দেখে নিই। উপপাদ্য হচ্ছে 25। আচ্ছা, এটা তোমাদের বইয়ে যে ছবি দেওয়া আছে, অঙ্কন করে দেওয়া আছে, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, তারপর ডি এর বর্ধিতকে এ পর্যন্ত টানা হয়েছে। তাহলে এটা বইয়েরটা ছবির মতো হয়ে যাবে। এই ছবিটাই তোমরা আঁকার চেষ্টা করবে। এটাও যদি আঁকো তাও অসুবিধা কিছু নেই। তাহলে এটাকে সি বিন্দুটা সামান্তরিকের ভিতরে দেওয়া আছে সি বিন্দুটা, আর এটার ক্ষেত্রে সামান্তরিকটা প্রথমে ত্রিভুজটাকে একটু বাঁকা করে এঁকে নিয়েছে, তারপরে এটাকে এই সাইডে এঁকেছে। ওর জন্য কোনো অসুবিধা নেই, প্রমাণ করতেও অসুবিধা হবে না, ছবি আঁকতেও অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে উপপাদ্য হচ্ছে 25। উপপাদ্য 25-এ কি বলেছে দেখি। হ্যাঁ দেখো, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান। অর্থাৎ যে সকল ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে আমি প্রথমে আগে একটা সরলরেখা টানলাম, তারপরে এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম, দুটো একই সরলরেখার উপরে বিন্দু। তাহলে এটা আঁকার পরে আমি এটার সঙ্গে এটা যুক্ত করে দিলাম, আর এটার সঙ্গে এটা যুক্ত করে দিলাম। তাহলে এটা হলো এ বি সি, এটা একটা ত্রিভুজ। আর এর সাথে এই বিন্দুটা যোগ করলাম, আর এটার সাথে এই বিন্দুটা যোগ করলাম। দেখো এইভাবে আঁকবে, তাহলে ভুল হবে না। আচ্ছা, এটা হচ্ছে ডি বিন্দু, আর সি ডি এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে এটা। তাহলে দেখো এ বি সি এটা একটা ত্রিভুজ, আর এ বি ডি এটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের কি বলেছে যে একই ভূমি হচ্ছে এ বি, আর একই সমান্তরাল যুগল এ বি আর সি ডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি বলেছে, ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান। তাহলে এই দুটো ত্রিভুজের একই ভূমি এ বি আর একই সমান্তরাল যুগল এ বি আর সি ডি এর মধ্যে অবস্থিত হতে হবে। তাহলে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান। তাহলে এটা গেল 25 নম্বর উপপাদ্যটা। আর 26 নম্বর উপপাদ্যটা কি বলেছে, 26 নম্বর উপপাদ্যটা কি বলেছে দেখো। এটা বলেছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল হচ্ছে সমান। অর্থাৎ আচ্ছা, তাহলে এবার উপপাদ্য 26। উপপাদ্য 26 এটা কি বলেছে, প্রথমে আমরা আগে একটা সরলরেখা অঙ্কন করব, তারপরে এখানে একটা বিন্দু নেব, আর এই সরলরেখার বাইরে একটা বিন্দু নেব। এখানে একটা বিন্দু নিলাম,
একই সরলরেখা, এই বিন্দু দুটো তোমরা স্কেল দিয়ে করে নেবে, এটাও স্কেল দিয়ে করে নেবে। তারপরে কি করবে, এটার সঙ্গে এটা যুক্ত করব আর এটার সাথে এটা যুক্ত করব, এটার সাথে এটা যুক্ত করব, আবার এটার সাথে আমরা এটা যুক্ত করব, সব স্কেল দিয়ে করবে, আর এটার সঙ্গে এটা যুক্ত করব। তাহলে এখান থেকে দেখো এ বি সি আর এ বি ডি দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলা আছে। আমি এটা সিডিটা যুক্ত করে দিলাম, সিডিটা যুক্ত করে দিলাম। এবার কি বলেছে, ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ এ বি সি সমান দেওয়া আছে ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেওয়া আছে। আর আমরা এখান থেকে কি পাবো, বলছে যে এটা ক্ষেত্রফলগুলি যদি সমান হয় আর তারা যদি ভূমি এ বি এর একই পার্শ্বে অবস্থিত হয়, ভূমি এ বি দেখতে পাচ্ছ, ভূমির এ বি এর একই পার্শ্বে অবস্থিত ত্রিভুজ দুটো, তাহলে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি হবে। ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি সমান হয়, তারা ভূমির একই পার্শ্বে যদি অবস্থিত হয়, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি হবে। তাহলে এইটা গেল আমাদের যে চারটে উপপাদ্য আছে, সেই চারটে উপপাদ্য থেকে আমরা এগুলো প্রাথমিক নলেজগুলো সংগ্রহ করে নিলাম, যাতে করে আমরা যখন এক্সট্রা জ্যামিতি করব তখন আমাদের এগুলোকে কাজে লাগাবো। এছাড়া আমাদের যে সমস্ত প্রয়োগগুলো আছে, সেই প্রয়োগগুলো আমি আরও একবার তোমাদের বলে দিচ্ছি, এইগুলো একটু ভালো করে বাড়িতে করবে, তাহলে পরীক্ষায় তোমাদের এখান থেকে পুরোপুরি কমন পেয়ে যাবে। যেমন ধরো উপপাদ্য এই প্রয়োগ 5, এটা খুব ভালো করে করবে, 184 পাতা, প্রয়োগ 5 খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে দেখো প্রয়োগ 6, এটা হচ্ছে প্রয়োগ 6, এগুলো আমাদের এক্সট্রা জ্যামিতি কোষে দেখি 12 করতে গেলেও কাজে লাগবে। তাহলে এটা আমাদের দেখতে পাচ্ছ যে প্রয়োগ 6, এটাও তোমরা ভালো করে করবে। প্রয়োগ 7, এটাও খুব ইম্পর্টেন্ট, তাহলে এই তিনটে খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে এটা প্রয়োগ 8, এটা আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে, প্রয়োগ 8। আচ্ছা, তারপরে এটা খুব কম পড়ে যদিও, কিন্তু তবু পড়তে পারে প্রয়োগ 12, এটা একটু ভালো করে রাখবে। প্রয়োগ 9, এটা সহজ আছে, তোমরা একবার দেখে রেখে দেবে, তবু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এছাড়া আমাদের এটা একটু করে রেখে দেবে, এইটা প্রয়োগ 13। তাহলে এই প্রশ্নমালাতে আমাদের এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায়ে এই প্রয়োগ কোটা করবে ভালো করে। আর চারটে উপপাদ্য আমি মোটামুটি বলে দিলাম, বইয়ে একটু তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার আমরা চলে যাব কি, এই কোষে দেখি 12, এই কোষে দেখি 12, এখান থেকে তোমাদের কিন্তু একটা এক্সট্রা জ্যামিতি আসার সম্ভাবনা আছে। কাজে এগুলো তোমরা একটু ভালো করে, যদি ভবিষ্যতে যারা গণিত নিয়ে অনেক পড়াশোনা করতে চাও, তাদের পক্ষে এইগুলো ভালো করে করলে পরে ভবিষ্যতে তারা তোমাদের এই জ্যামিতির উপর কনসেপশনটা অনেক ভালো হবে। আচ্ছা, এছাড়া দেখো 21-এ যে অঙ্কগুলো আছে 22, এগুলো থেকেও তোমাদের কিন্তু এখান থেকে একটা, এখান থেকে একটা 2 নম্বর, 3 নম্বর, আর এখান থেকে মোট 10 নম্বর পড়বে। তাহলে আমি প্রথমে দেখো কোষে দেখি 12-র 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 1 নম্বর অঙ্কটা বলেছে যে এ বি সি ডি সামান্তরিকের। তাহলে আগে এ বি সি ডি একটা তাহলে কোষে দেখি 12, 1 নম্বরটা এ বি সি ডি সামান্তরিক। তাহলে আগে এ বি সি ডি একটা সামান্তরিক আমরা অঙ্কন করব। তোমরা এটা অবশ্যই স্কেল দিয়ে করবে। এ বি সি ডি, এটা এ বি সি ডি হলো একটা সামান্তরিক। কি বলেছে, এ বি আর ডিসি এদের মধ্যবিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। প্রমাণ করি যে এপি সি কিউ, তাহলে এপি সি কিউ মানে আমাদের এটা পিসিতে এটা যুক্ত করতে হবে, আর এটাও এ কিউটাও যুক্ত করতে হবে। তাহলে এ কিউ যুক্ত করলাম আর পিসিতে যুক্ত করলাম, তবেই আমরা এপি সি কিউটা পাবো। তাহলে আমাদের কি বলেছে যে প্রমাণ করি যে এপি সি কিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এপি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে কি এ পি সি কিউ এই যে চতুর্ভুজ, এর ক্ষেত্রফলটা এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আচ্ছা, তাহলে প্রদত্ত যেটা আমরা আগে লিখে নিই, প্রদত্ত কি বলা আছে, প্রদত্ত যেটা বলা আছে সেটাই আমরা লিখছি। এ বি সি ডি সামান্তরিকের এ বি আর ডিসি বাহুর মধ্যবিন্দু বলা আছে। তাহলে এ বি ও ডিসি বাহুর
মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। আচ্ছা, এবার আমরা কি করব, এ কিউ আর সিপি যুক্ত করা হলো। এটা কিন্তু অঙ্কনে হবে না, কারণ এটা প্রদত্ততেই করতে হবে, নাহলে এপি সি কিউ আমরা এই চতুর্ভুজটা পাবো না, সেই জন্য আমাদের এখানেই করতে হচ্ছে। তাহলে এ কমা কিউ ও পি কমা সি যুক্ত করা হলো। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আসছি প্রামাণ্য বিষয়। মানে আমরা কি প্রমাণ করব। তাহলে আমাদের কি যেটা লেখা আছে বইয়ে, আমাদের কি করতে হবে, এ পি সি কিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা গেল প্রামাণ্য বিষয়। আচ্ছা, এবার অঙ্কন আমরা কি করছি দেখো, অঙ্কন এ কমা সি যুক্ত করা হলো। অর্থাৎ ABCD এই যে সামান্তরিক, তার এ কমা সি যুক্ত মানে এটা একটা কর্ণ আর কি, এর সিটা হচ্ছে কর্ণ। আচ্ছা, তাহলে এ কমা সি যুক্ত করা হলো, আচ্ছা, এবার আসছি আমরা প্রমাণে। তাহলে প্রমাণটা কিভাবে করছি দেখো, ABCD হচ্ছে একটা কি সামান্তরিক। তাহলে কি লিখবো আমরা, যেহেতু ABCD একটি সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান আর বিপরীত বাহুগুলি সমান্তরাল। তাহলে এখানে আমরা কি লিখব, অতএব AB সমান হচ্ছে CD এবং AB সমান্তরাল হচ্ছে CD বা DC, যাই লেখো না কেন, CD। AB সমান্তরাল হচ্ছে CD। এই বাহুটা সমান হচ্ছে এইটা, আর এইটা সমান্তরাল হচ্ছে DC। তাহলে এবার আমরা কি করি, হাফ দিয়ে যদি এটাকে গুণ করে দিই, তাহলে হাফ অফ AB সমান হাফ অফ CD। আর দেখো, হাফ অফ AB মানেই তো AP, কারণ P তো AB এর মধ্যবিন্দু বলা আছে। তাহলে এটা হাফ অফ AB এর জায়গাতে আমরা AP লিখে দিলাম, আর হাফ অফ CD এটার জায়গাতে আমরা CQ লিখে দিলাম। তাহলে AP সমান হয়ে গেল CQ। আবার AB সমান্তরাল DC বলা আছে, তার মানে AP সমান্তরাল হচ্ছে QC, কারণ এই দুটো তো একই সরলরেখা। তাহলে এবং AP সমান্তরাল হচ্ছে QC। তাহলে আমরা কি বলতে পারলাম, APCQ, এই যে এটা একটা চতুর্ভুজটার, এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে সেটাই লিখে দিই। তাহলে অতএব APCQ একটি সামান্তরিক, আবার দেখো APCQ এই যে সামান্তরিক, তার আবার AC হচ্ছে কর্ণ। তাহলে আমরা জানি যে একটা সামান্তরিককে কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে APCQ এই চতুর্ভুজের কর্ণ যদি AC হয়, তাহলে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা হবে। তাহলে সেটাই লিখে দিচ্ছি। তাহলে APCQ সামান্তরিকের কর্ণ AC হওয়ায় ত্রিভুজ APC, যেটা আমি দাগ দিয়েছি, সমান হচ্ছে ত্রিভুজ AQC। এবার এই ত্রিভুজ দুটোর সমান যেহেতু হয়ে গেল, তাহলে এই ত্রিভুজ দুটোর একটা ক্ষেত্রফল যদি আমি ধরে নিই, এর মানটা, অর্থাৎ ত্রিভুজ APC আর ত্রিভুজ AQC এই দুটো যেহেতু সমান মান হবে, তাহলে আমি এর মানটা আমি x ধরে নিলাম, যে এই ত্রিভুজটার যা মান এই ত্রিভুজটা তাই মান, এটা সমান হচ্ছে x, এটা আমরা ধরে নেব। এবার দেখো, ত্রিভুজ
বিসি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ এ বিসি, এই ত্রিভুজের দেখো সিপিটা তো মধ্যমা, কারণ এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এটা যদি মধ্যমা হয় তাহলে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি সি এর লিখি, যেহেতু ত্রিভুজ এ বি সি এর সিপি হচ্ছে মধ্যমা, সিপি হচ্ছে মধ্যমা, তাহলে ত্রিভুজ এ বি সি কি করবে আমাদের, কে ত্রিভুজ এ বি সি কে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যমা দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে ত্রিভুজ এ বি সি কে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ বিপিসি সমান ত্রিভুজ হচ্ছে এপিসি, দেখতে পাচ্ছ ত্রিভুজ বিপিসি আর এটা হচ্ছে ত্রিভুজ এপিসি, আর এটা সমানই তো আমরা এক্স ধরেছি, এখানে এক্স ধরে নিয়েছি, তাহলে এটা সমান এক্স হয়ে গেল। আবার এই ত্রিভুজটা যদি ধরি ত্রিভুজ এডিসি, এই যে ত্রিভুজটা এডিসি ত্রিভুজে দেখো এ কিউ হচ্ছে মধ্যমা, তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে এসি কিউ সমান হচ্ছে এডি কিউ এইটা, তাহলে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা হয়ে গেল, যেহেতু এই দুটো ত্রিভুজ হচ্ছে এ কিউ মধ্যমা, তাহলে এ বি এসি ডি এটা সমান দুভাগে ভাগ হয়েছে, সেটাই আমরা লিখি আবার। তাহলে আবার ত্রিভুজ এডিসি এর এ কিউ মধ্যমা হওয়ায় কি পাচ্ছি আমরা, ত্রিভুজ এ ডি কিউ, তাহলে ত্রিভুজ এ ডি কিউ সমান হচ্ছে ত্রিভুজ এ কিউ সি, ত্রিভুজ এ কিউ সি এটা সমানিত এ কিউ সি, এটা মানিত এক্স, আগেই ধরেছি এপি সমান এ কিউ সি সমান এক্স, তাহলে এটা সমান এক্স হয়ে গেল। আচ্ছা, এবার আমরা তাহলে কি জিনিসটা দাঁড়ালো, এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা, চারটে ত্রিভুজই সমান হয়ে গেল। এবার আমরা এ বি সি ডি এর পুরো ক্ষেত্রফলটা বের করব, তাহলে কত হবে, ত্রিভুজ এটা সামান্তরিক, অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, চারটে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল করব। প্রথমে দেখো বিপিসি, ত্রিভুজ বিপিসি প্লাস ত্রিভুজ এপিসি প্লাস ত্রিভুজ এ কিউসি প্লাস ত্রিভুজ এ ডি কিউ এর ক্ষেত্রফল, মানে সব ত্রিভুজগুলোর ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে কত দিয়েছি দেখো, ত্রিভুজ এপিসি সমান আমাদের ত্রিভুজ এ কিউসি সমান এক্স, আবার ত্রিভুজ এ ডি কিউ সমান হচ্ছে ত্রিভুজ এ কিউসি সমান হচ্ছে এক্স, তাহলে বিপিসি সমান এক্স, তাহলে সবগুলোই হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু হলো 4x, হলো। আচ্ছা, এবার আবার কি করব, এপিসি কিউ দেখতে পাচ্ছ এপিসি কিউ, তাহলে অতএব এপিসি কিউ এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এপিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ কিউসি এর ক্ষেত্রফল সমান হলো এক্স প্লাস এক্স সমান হয়ে গেল 2x। আচ্ছা, 2x এর জায়গাতে আমি কি লিখতে পারি, হাফ ইন্টু 4x এটা লিখতে পারি, আর 4x সমান কত আছে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সমান হয়ে গেল হাফ ইন্টু 4x মানে হচ্ছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, আচ্ছা, এর পরেরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা আমরা চলে যাচ্ছি।
আচ্ছা 2 নম্বরটা কি বলেছে দেখো, এবিসিডি রম্বসের এবি ও ডিসি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি আর বিসি বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে আরএস। তাহলে প্রমাণ করি যে পিকিউ সমান হচ্ছে আরএস। তার আগে আমরা একটা রম্বসের ছবি আঁকি। আচ্ছা তাহলে এখানে রম্বস বলে দিয়েছে, তাহলে এ নাম দিলাম আমি এ বি সি ডি, এটা হলো একটা রম্বস। এবার কি বলেছে, এবি আর ডিসি বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে পিকিউ। তাহলে এখান থেকে দূরত্ব বলতে গেলে ডিসি লম্ব দূরত্বকে বোঝায়, সবসময় মাথার মধ্যে রাখবে। তাহলে এটা হলো লম্ব, কার উপরে লম্ব, এ বির উপরে, আবার ডিসির উপরেও লম্ব। তাহলে এখানে এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে পি কিউ, এটা আমরা। আচ্ছা আর একটা হচ্ছে কি, বিসি আর এডির মধ্যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে আর এস। তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তোমার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। এরকম চিহ্ন দেওয়া থাকলেই সেটা বুঝে নিতে হবে যে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আর এস, এইটা। আচ্ছা তাহলে এবার আমরা কি লিখবো, প্রদত্ত কি আছে, তাহলে লিখি প্রদত্ত এ বি সি ডি, এই যে এ বি সি ডি রম্বসের এ বি ও ডিসি এর মধ্যে দূরত্ব, মধ্যে বইয়ে লেখা আছে সেই ভাষাটাই আমরা লিখছি, এর মধ্যে দূরত্ব বলতে গেলে লম্ব দূরত্বকে বোঝায়। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে পি কিউ, এবং এডি ও বিসি এর মধ্যে লম্ব দূরত্ব আরএস। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে আমাকে, যে পি কিউ সমান হচ্ছে এস আর। তাহলে প্রামাণ্য বিষয়টা লিখি, প্রামাণ্য বিষয় পি কিউ সমান হচ্ছে এস আর, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা এবার আসছি প্রমাণ। আচ্ছা সামান্তরিকের আমরা জানি যে রম্বসের যে ক্ষেত্রফল সেটা হয় ভূমি ইন্টু উচ্চতা, আবার সামান্তরিকেরও ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি মনে রাখবে তোমরা, যে রম্বসের আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রফল যখন হয় ভূমি আর উচ্চতা, তখন হাফ ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হয় সবসময় ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা তোমরা মনে রাখবে। তাহলে প্রমাণটা কি লিখবো, যেহেতু এ বি কে, এটা দেখছি আমরা এ বি কে ভূমি, এটা এ বি কে ভূমি ও পি কিউ দেখতে পাচ্ছ, এই যে পি কিউ কে উচ্চতা ধরলে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে হচ্ছে এ বি, তাহলে হচ্ছে এ বি ইন্টু হচ্ছে পি কিউ, ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। এটা আমি আরেকবার লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সূত্রটা মনে রাখতে সুবিধা হবে। এটা সমান দাও, এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে, দেখো এ বিটা হচ্ছে ভূমি আর উচ্চতাটা হচ্ছে পি কিউ। আচ্ছা এবার আবার কি করব, আবার যদি আমরা এডিকে ভূমি করি, দেখতে পাচ্ছ এটাকে যদি ভূমি করি আর এটা যদি উচ্চতাটা দেখতে পাচ্ছ, এই যে উচ্চতা, এটাকে যদি উচ্চতা করি, তাহলে এর ক্ষেত্রফলটা আবার এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি হবে, ভূমি মানে এডি ইন্টু উচ্চতা হবে এসআর। তাহলে কি লিখবো, আবার এডিকে ভূমি ও আর এস কে উচ্চতা ধরলে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা
ভূমি মানে হচ্ছে এডি আর উচ্চতা মানে হচ্ছে আর এস। তাহলে এটাকে আমরা 1 নম্বর আর এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে যেহেতু দুটোই রম্বসের ক্ষেত্রফলের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এ বি ইন্টু পি কিউ সমান হচ্ছে এডি ইন্টু আর এস, 1 ও 2 থেকে পাই। তাহলে সেটাই আমরা লিখছি। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, এ বি ইন্টু পি কিউ সমান ছিল এডি ইন্টু আর এস, এই দুটো সমান ছিল। আচ্ছা, এবার দেখো যেহেতু এটা একটা রম্বস, তাহলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্যই তো সমান। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো, একেবারে দেখো যে পি কিউ সমান হয়ে গেল আর এস। এবার বা দিয়ে আমরা লিখে দেবো যে বা দিয়ে পি কিউ সমান হচ্ছে আর এস। আর এখানটা আমরা লিখে দেবো, কি লিখবো, যেহেতু এ বি সি ডি একটি রম্বস যার সকল বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা সমান হওয়ার জন্য পি কিউ, এটা হচ্ছে এবির জায়গায় যদি আমি এডি বসিয়ে দিই, তাহলে এডি আর এডিটা বাদ চলে গেল, তাহলে পি কিউ সমান হয়ে গেল আর এস। আর এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এখানেই প্রমাণিত লিখে দেবো। তাহলে 2 নম্বরটা সহজই ছিল। তাহলে 1 আর 2 দুটোই সহজ, তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।